হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য রয়্যাল এডুকের ইউটিউব চ্যানেল। আশা করি প্রত্যেকেই ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। কারণ অলরেডি 2 মাস চলে গেছে, আর 1 মাস বাকি আছে পরীক্ষা। আমাদের পড়া প্রায় মোটামুটি সবারই কমপ্লিট। এবার হচ্ছে আমাদেরকে কোশ্চেন ব্যাংক একটু বেশি প্র্যাকটিস করতে হবে, মানে কোশ্চেন একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, যাতে আমাদের পরীক্ষার ফলটা ভালো হয়। আমরা যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি পড়বো, পড়ার থেকে বেশি হচ্ছে যতটা ফার্স্টে পড়েছি তার থেকেও বেশি করে আমাদেরকে আরও বেশি অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো তোমরা জানো অলরেডি আমরা ক্লাস 7-এর কোশ্চেন ব্যাংক স্টার্ট করে দিয়েছি। তার মধ্যে আমাদের 4টে মডেল কমপ্লিট। এটা হচ্ছে 5 নম্বর মডেলটা, ঠিক আছে? আজকে 5 নম্বর মডেলে দেখা যাক কী কী প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আজকে আমরা সলভ করে নিই। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে, পাল রাজাদের আদি নিবাস ছিল কোথায় ছিল? কোশ্চেনগুলো তুমি এবার থেকে দেখতেই পাবে, মোটামুটি 4টে মডেল কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রায় প্রতিটা কোশ্চেন, মোস্ট অফ দ্য কোশ্চেনগুলো রিপিট হবে, ঠিক আছে? তো তোমরা যখনই ভিডিওটা দেখবে তো নিজে থেকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে, তাতে তোমাদের ওটা রিভিশন হবে। দেখো, পাল রাজাদের আদি নিবাস ছিল কোথায় বলো? পাল রাজাদের আদি নিবাস ছিল অবশ্যই হচ্ছে বরেন্দ্র অঞ্চল। পাল রাজাদের আদি নিবাস ছিল বরেন্দ্র অঞ্চল। নেক্সট কি আছে? দাক্ষিণাত্যে রাষ্ট্রকূটরা ছিলেন কাদের অধীনে? বলছে পাল বংশের অধীনে ছিল রাষ্ট্রকূটরা, গুর্জর প্রতিহারদের অধীনে ছিল, না সেন বংশের অধীনে ছিল, নাকি কর্ণাটের চালুক্য শক্তির অধীনে ছিল? তাহলে অপশন হচ্ছে কর্ণাটকের চালুক্য শক্তির অধীনে ছিল দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটরা। এরপর পরের প্রশ্ন, উত্তর ও দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা ছিল কি ছিল, মানে কোনটা ছিল? কি কি বলেছে? যমুনা নদী, ভাগীরথী নদী, অজয় নদ, পদ্মা নদী। তাহলে এখানে অপশন এ বি সি এই 3টে হবে না, কি হবে? অপশন সি অজয় নদ, অপশন এ বি আর ডিটা হবে না। আর এর মধ্যে হচ্ছে তোমরা জানো বাংলার সীমানাকে 3টে নদী ভাগ করে থাকে, সেটা কি কি? পদ্মা, ভাগীরথী আর মেঘনা। আচ্ছা, আর এই রাঢ় কোন অঞ্চলটা? রাঢ় হচ্ছে প্রাচীন বাংলার একটি অঞ্চল, সেটাও আবার 2টো ভাগে বিভক্ত, একটা উত্তর রাঢ়, একটা দক্ষিণ রাঢ়। আর এই 2 রাঢ়ের যে মধ্যবর্তী সীমানা, যেখানে যে নদটা রয়েছে 2 রাঢ়ের মধ্যবর্তী অঞ্চলে, সেটা হচ্ছে অজয় নদ। নেক্সট, বখতিয়ার খলজি মারা যান কবে? মারা যান যার সময় বখতিয়ার তুর্কি আক্রমণ, নদিয়া আক্রমণ হয়েছিল বাংলার, তাহলে সেটা কি হবে? 1206। নেক্সট, চক্রপাণি দত্ত, এই কোশ্চেনটা প্রায় প্রতিটা মডেলেই বারবার রিপিট হচ্ছে। চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের চিকিৎসা বিজ্ঞানী, না সেন যুগের চিকিৎসা বিজ্ঞানী, না চোল যুগের, না মৌর্য যুগের? তাহলে অপশন হবে কোন যুগের চক্রপাণি দত্ত চিকিৎসা বিজ্ঞানী ছিলেন? তিনি হচ্ছেন পাল যুগের চিকিৎসা বিজ্ঞানী। চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি কিসে? উর, নগরম, মণ্ডল, না নাডু? তাহলে চোল যুগে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি উরে। তারপর নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ। তাহলে এই উত্তরগুলো হয়ে গেল আমাদের কমপ্লিট। এরপর নেক্সট দেখো রয়েছে কি শূন্যস্থান পূরণ। কি? 712 খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা ড্যাশ নেতৃত্বে সিন্ধু প্রদেশ অভিযান করে? তাহলে অপশন কি হবে? মোহাম্মদ বিন কাসিম। কি হবে? মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম। নেক্সট, চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়ালয়। চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়। তারপরে কি আছে? পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইন্দোনেশিয়াতে।
ইন্দোনেশিয়া। নেক্সট, চর্যাপদের পুঁথি নেপাল থেকে প্রথম উদ্ধার করেন কে? অপশন নেই, এটা শূন্যস্থান পূরণ করতে হবে, এটা হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে কি কি হলো? 712 খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা কার নেতৃত্বে সিন্ধু প্রদেশ অভিযান করে? মোহাম্মদ বিন কাসিম। নেক্সট হচ্ছে চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়। আর পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র যেটা এখানে অবস্থিত সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। নেক্সট, চর্যাপদের পুঁথি নেপাল থেকে প্রথম উদ্ধার করেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে আমাদের সঠিক উত্তর আর শূন্যস্থান পূরণ কমপ্লিট। এরপরে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। দেখো কোশ্চেন অ্যান্সারগুলো কি রয়েছে, 2, 3 আর 5 বড় প্রশ্ন থাকে, 2, 3 আর 5 শর্ট কোশ্চেন 1 নম্বরেরগুলো আমরা কমপ্লিট করলাম। এরপরে রয়েছে 2, 3, 5। তাহলে 2 এর প্রথম প্রশ্নটা আছে, কোন কোন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে? শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে এরকম 3টে গুরুত্বপূর্ণ গ্রন্থ, এবং অনেক সময় এই গ্রন্থগুলো কার লেখা দিয়েও আসে। অতএব এই প্রশ্নটার উত্তরে আমরা কিন্তু এই প্রশ্ন যে উত্তরটা আছে সেটা থেকে আরও 3টে শর্ট কোশ্চেন করে নিতে পারবো। যেমন আর্য, এই প্রশ্নটা রিপিট হয় বারবার, আর্য মঞ্জুশ্রী মূলকল্প এটি কি গ্রন্থ? এটি হলো একটি বৌদ্ধ গ্রন্থ, যেখান থেকে জানা যায় যে শশাঙ্ক যে বৌদ্ধ বিদ্বেষী তার কথা, বা শশাঙ্কের সাথে বৌদ্ধদের সম্পর্ক কীরকম ছিল সেটাও জানা যায় এই বৌদ্ধ গ্রন্থ থেকে, সেটা হচ্ছে আর্য মঞ্জুশ্রী মূলকল্প। নেক্সট, হিউয়েনসাংয়ের ভ্রমণ বৃত্তান্ত কি? CU কি গ্রন্থে। আর তারপরে রয়েছে তোমার হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট রচিত হর্ষচরিত। হর্ষচরিত কার লেখা? তাহলে বাণভট্টের লেখা, এটা থেকেও জানা যায় শশাঙ্কের বৌদ্ধ বিদ্বেষী হওয়ার কথা। নেক্সট হচ্ছে হিউয়েনসাং, যিনি কিনা একজন চীনা পরিব্রাজক, হিউয়েনসাং বা সুয়ানজাং, যার ভ্রমণ বৃত্তান্ত নাম কি? ভারত সংক্রান্ত তিনি যে ভ্রমণ বৃত্তান্তটা লিখেছেন সেটা হচ্ছে CU কি, সেই গ্রন্থ থেকেও জানা যায়। আচ্ছা, তারপরে পরের প্রশ্ন রয়েছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? তাহলে কবে? 1192 খ্রিস্টাব্দে। কার মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান আর তৃতীয় পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরি, যিনি যাতে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝো? এটা হচ্ছে 3 নাম্বার। কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখতে হবে। তাহলে কৈবর্ত বিদ্রোহ কোন সময় হয়েছিল? অবশ্যই হচ্ছে বাংলায় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল পাল রাজাদের সময়। এই কৈবর্ত বিদ্রোহের 3 জন গুরুত্বপূর্ণ নেতা ছিল, যাদেরকে দমন করেছিলেন পাল রাজা রামপাল। কে কে? দিব্য, রুদক আর ভীম। আর কি বলেছে? কৈবর্ত বিদ্রোহ এই সময় বাংলার উত্তর ভাগে এই কৈবর্ত জাতি, এই কৈবর্তদের যথেষ্ট প্রভাব ছিল। এরা সাধারণত জেলে বলেই ধরা হয়। কৈবর্তদের যথেষ্ট প্রভাব ছিল, এবং দিব্য বরেন্দ্র অঞ্চল, এখানে মনে রাখতে হবে যে কৈবর্ত বিদ্রোহটা যে হয়েছিল সেটা পাল রাজাদের যে আদি নিবাস, যেটা বরেন্দ্র অঞ্চল, সেটা তারা দখল করে নিয়েছিল, আর সেটাই পুনরুদ্ধার করার জন্যই এই বিদ্রোহটা হয়েছিল। তো এই কৈবর্ত বিদ্রোহের অন্যতম আরও 2 জন নেতা বলছে রুদক, ভীম। আমি প্রথমেই 3 জনের নাম বললাম। কৈবর্তদের কারণে পাল রাজত্ব একসময় উত্তর বিহার ও উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল। তবে এই মহিপালের ছোট ভাই রামপাল দিব্যকে পরাজিত করতে না পারলেও বিভিন্ন সামন্ত নায়কদের সাহায্য নিয়ে অবশেষে ভীমকে পরাস্ত এবং নিহত করেন। এবং এই যে পুরো ঘটনা, এই যে কিভাবে কে কাকে পরাস্ত করছেন, এই 3 জন যে
নেতা কৈবর্ত বিদ্রোহ, এদেরকে কে পরাস্ত করলেন, কোন পাল রাজার সময় এটা হয়েছিল, এই সমস্ত ঘটনার কথা জানা যায় রামচরিত কাব্য থেকে। সেটা কার লেখা? সন্ধ্যাকর নন্দীর। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্য থেকে এই কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায়। এই কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা তোমাদেরকে লিখতে হবে, তিন নাম্বারের এটা। নেক্সট হচ্ছে রাজা লক্ষণ সেন। সেন বংশের দুজন গুরুত্বপূর্ণ রাজা, বল্লাল সেন, লক্ষণ সেন। তো এই রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চা কীরকম ছিল? এই সময় সাহিত্যে, সেন যুগে সাহিত্য, শিল্প, এই সব ক্ষেত্রে, শিল্প, স্থাপত্য, সাহিত্য, এই সমস্ত ভাস্কর্য, এই সব ক্ষেত্রেই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা সময়, বা বলতে পারি একটা খুবই উন্নতির সময়। সেন রাজা লক্ষণ সেনের রাজত্বকালকে সাহিত্যের ইতিহাসে বলা হয় স্বর্ণ যুগ। সাহিত্যের ইতিহাসে সেন রাজা লক্ষণ সেন, এই কেন? কারণ এই সময় তার রাজসভায়, অর্থাৎ রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিশিষ্ট কবিরা ছিলেন, 5 জন বিশিষ্ট কবি বা সাহিত্যিকরা ছিলেন। তাদেরকে একত্রে বলা হতো পঞ্চরত্ন। তারা কারা? তারা হচ্ছে এই যে কবি জয়দেব, ধৈ, উমাপতিধর, শরণ এবং গোবর্ধন। এবং এদের মধ্যে এদের 5 জনকে একত্রে বলা হতো পঞ্চরত্ন। এরা হচ্ছে এক একজন রত্ন। তাদের লেখা সাহিত্য বা তাদের লেখা যে বিভিন্ন গ্রন্থ বা কাব্য, সেগুলো হচ্ছে সেই যুগের সাহিত্য, সমাজ, অর্থনীতি বা সেন যুগে বিশেষত লক্ষণ সেনের বিষয়ে বা তার রাজসভার বিভিন্ন কার্যকলাপ বা তার সময়ের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে জানতে আমাদেরকে সাহায্য করে। তো তার মধ্যে এখানে জেনে নিতে হবে যে কে কি কাব্য বা সাহিত্য রচনা করেছেন। যেমন জয়দেব রচনা করেছেন গীতগোবিন্দম কাব্য। তারপর নেক্সট হচ্ছে ধৈ রচনা করেছেন পবনদূত। ঠিক আছে, এছাড়াও আরও দুজনের নাম পাবে, সেটা হচ্ছে হলায়ুধ বৈদিক নিয়ম বিষয়ে, ঠিক আছে, বৈদিক নিয়ম বিষয়ে একটা কাব্য রচনা করেন যেটার নাম বলেছে ব্রাহ্মণ সর্বস্ব। আর কি, আরেকটা হচ্ছে শ্রীধর দাসের সদুক্তি কর্ণামিত, এই গ্রন্থ লক্ষণ সেনের আমলে রচিত হয়। তাহলে লক্ষণ সেনের আমলে শ্রীধর দাস সদুক্তি কর্ণামৃত, এটাও একটা গুরুত্বপূর্ণ। এবং হলায়ুধ যে বৈদিক নিয়ম বিষয়ক যে গ্রন্থ রচনা করেন সেটা হচ্ছে ব্রাহ্মণ সর্বস্ব। এছাড়াও আরও যে পঞ্চরত্নের মধ্যে জয়দেব এবং ধৈ একেবারে গুরুত্বপূর্ণ দুজন সাহিত্যিক, যার লেখা একটা গীতগোবিন্দম আর ধৈর রচনা হচ্ছে পবনদূত। এই 5 জনকে একত্রে বলা হতো পঞ্চরত্ন। এদের দুজন নয় কিন্তু, হলায়ুধ বা হচ্ছে তোমার শ্রীধর দাস নয় কিন্তু, ওপরের গুলো জয়দেব, ধৈ, উমাপতিধর, গোবর্ধন এবং শরণ, এদেরকে। তো এই 5 জন পঞ্চরত্নের কথা লিখতে হবে এবং তাদের রচিত যে বিভিন্ন গ্রন্থাবলী সেটা সম্পর্কে লিখতে হবে, যারা সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় ছিলেন এবং তার সময়ে, লক্ষণ সেনের সময়ে হচ্ছে সেন যুগের সাহিত্যের ইতিহাসে বলা হয় স্বর্ণ যুগ। নেক্সট হচ্ছে বাঙালির খাওয়া দাওয়া। সেই সময় কি বাঙালির খাওয়া দাওয়া, এটা হচ্ছে তোমরা তোমাদের টুকরো কথা থেকে পাবে। এখানে কি বলেছে, যে সেই সময় দেশে ধানই ছিল প্রধান ধান ছিল সেই সময় প্রধান ফসল। আর ধান মানেই ধান থেকে চাল এবং ভাত ছিল সেই সময় মানুষদের প্রধান খাদ্যাভ্যাসের সাথে যুক্ত। সাধ্য হবে সেটা বলছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নয়। এছাড়াও হচ্ছে অন্যান্য বিভিন্ন ফলমূল, শাকসবজি, ঠিক আছে, তারপরে এছাড়াও আরও অন্যান্য ডাল জাতীয় খাদ্যশস্য, এছাড়াও হচ্ছে তোমার বলেছে আখের গুড়, দুধ ইত্যাদি, এবং তা থেকে তৈরি হতো দই, পায়েস, ক্ষীর প্রভৃতি বিভিন্ন খাদ্যবস্তু। এগুলো ছিল বাঙালির সেই সময়কার বা এখনও, সেই সময় শুধু নয় এখনও বাঙালির প্রিয় খাদ্য তালিকায় বিভিন্ন ফলমূল, শাকসবজি এগুলো অন্তর্ভুক্ত রয়েছে বাঙালি সমাজে। এছাড়াও বাংলায় উৎপন্ন হতো লবণ, আরেকটা গুরুত্বপূর্ণ মহুয়া এবং আখ থেকে তৈরি পানীয়, যেটা কিনা বাঙালি সমাজে প্রচলিত ছিল। নেক্সট, তাহলে এটা হচ্ছে বাঙালির খাদ্যাভ্যাস। তারপর হচ্ছে সুয়ানজাংয়ের বর্ণনায় সুয়ানজাংয়ের বর্ণনা অনুযায়ী প্রাচীন বাংলার
নগর হিসাবে কর্ণ সুবর্ণের পরিচয় দাও। কর্ণ সুবর্ণ কোথায়, এই কর্ণ সুবর্ণ কি? কর্ণ সুবর্ণ তোমরা জানো যে গৌড়ের রাজা শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। আর এই কর্ণ সুবর্ণ নিয়ে কি কি জানতে হবে, যে এটা কোথায় অবস্থিত, এখানকার এটার প্রাচীন ঐতিহাসিক গুরুত্ব কি ছিল, এখানকার ব্যবসা বা মানুষের খাদ্যাভ্যাস, বাণিজ্য বা অর্থনৈতিক দিকটা কীরকম ছিল, এই কর্ণ সুবর্ণ নগরের পুরো পরিচয়টা দিতে হবে। কী রকম, যে শশাঙ্কের আমলে প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। গৌড় কি? গৌড় হচ্ছে প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল যেখানে রাজা শশাঙ্ক রাজত্ব করতেন। এবং এই কর্ণ সুবর্ণ নগরকে স্থানীয় ভাষায় কানসোনাও বলা হতো। এর পাশাপাশি একে স্থানীয় ভাষায় কর্ণের প্রাসাদও বলা হতো। এটা কোথায় অবস্থিত? বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি নামের রেল স্টেশনের কাছে কর্ণ সুবর্ণ নগর অবস্থিত। আর এর ঐতিহাসিক গুরুত্ব বলতে এখানে একটি বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেই বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষের পাশেই হচ্ছে এই কর্ণ সুবর্ণের অবস্থান। মুর্শিদাবাদের চিরুটি রেল স্টেশনের কাছে রাজবাড়িডাঙ্গায় প্রাচীন একটা বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যেটার নাম কি? রক্ত মৃত্তিকা বা রাঙ্গামাটি। এই বৌদ্ধ বিহারের পাশেই আবিষ্কৃত হয়েছে এই কর্ণ সুবর্ণ ধ্বংসাবশেষ। এবং এই যে পুরো ঘটনাটা এই যে পুরো তথ্যগুলো আমি বলছি, এটা কোন ভিত্তিতে, কোথা থেকে এটা জানা যায় না, চীনা পরিব্রাজক বা চীনা পর্যটক সুয়ানজাং বা হিউয়েনসাংয়ের রচনা থেকে। এবং তিনি যেহেতু চৈনিক ছিলেন, তো সে কারণে চীনা ভাষায় এই যে বৌদ্ধ বিহারটা, এটার একটা নাম ছিল। চীনা ভাষায় এটাকে বলা হতো লো টো মা চিহো। এছাড়াও এই প্রত্নস্থল হিসাবেও যেমন এটা গুরুত্বপূর্ণ, মানে এটা হচ্ছে কর্ণ সুবর্ণ একটা বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তার পাশে এটা পাওয়া গেছে, সে কারণে এর ঐতিহাসিক গুরুত্বটা অনেকটা বেড়ে যায়। এর পাশাপাশি এর বৈশিষ্ট্য দেখো, বৈশিষ্ট্য বলতে এখানকার মানুষজনের বিষয়ে বলতে চেয়েছে, এখানকার জীবনযাত্রা কেমন ছিল। বলছে যে কর্ণ সুবর্ণ যে পুরো অঞ্চলটা প্রাচীনকালে যেটা ছিল সেটা অত্যন্ত জনবহুল ছিল। সেখানকার জমি নিচু এবং আর্দ্র, জলবায়ু ছিল নাতিশীতোষ্ণ প্রকৃতির, এবং এখানে নিয়মিত কৃষিকাজ হতো, ফলমূল উৎপন্ন হতো, এবং এখানকার মানুষেরা ছিল অত্যন্ত সৎ, সমৃদ্ধ এবং চরিত্রবান। এবং কর্ণ সুবর্ণে বৌদ্ধ আর শৈব, এখানকার যে মানুষ তারা দুই ধর্মের উপাসক ছিল। দুই ধর্মের মানুষ এখানে দেখা যেত, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মেরও এবং শৈব ধর্ম, এই উভয় সম্প্রদায়ের মানুষজনই এখানে লক্ষ্য করা যেত। তাহলে এখানকার কৃষিকাজ ভালো হতো, সুতরাং অর্থনীতির মূল ভিত্তি কৃষি বলতে পারি। আর এখানকার জলবায়ু ছিল নাতিশীতোষ্ণ প্রকৃতির, অর্থাৎ যথেষ্ট ভালো, না শীত না গরম, মনোরম প্রকৃতির। এবং এছাড়াও হচ্ছে আর এখানে বিভিন্ন কৃষিজ ফসল, ফলমূল উৎপন্ন হতো, যা মানুষের প্রতিদিনের খাদ্যাভ্যাস ছিল। এছাড়াও এরপরে কি বলেছে, এটা বাণিজ্য এবং প্রশাসনিক কেন্দ্র, অর্থাৎ শুধু কৃষিই নয়, বাণিজ্য এখানে গুরুত্বপূর্ণ। কি রকম না, বলছে কর্ণ সুবর্ণ বাণিজ্যিক এবং প্রশাসনিক ক্ষেত্র হিসাবে গুরুত্বপূর্ণ ছিল। পার্শ্ববর্তী গ্রামের সঙ্গে এখানকার যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের আদান প্রদান হতো, পার্শ্ববর্তী যে গ্রাম, কর্ণ সুবর্ণের আশেপাশের এলাকার যে সমস্ত গ্রাম, সেখানের সাথে এখানে যেহেতু যে সমস্ত ফসল উৎপন্ন হতো, সেটা অন্যান্য পার্শ্ববর্তী গ্রামের সাথে সেই জিনিসপত্রগুলো কেনা বেচা বা আদান প্রদান হতো। তারপর কি বলেছে, যে কর্ণ সুবর্ণ হচ্ছে গৌড়ের রাজধানী হওয়ায় এর প্রশাসনিক কেন্দ্র হিসাবেও এটা একটা গুরুত্বপূর্ণ। আর শুধুমাত্র নিজের অঞ্চলের সাথেই নয়, বহির বাণিজ্য এটা গুরুত্বপূর্ণ ছিল। কেন না, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে এই অঞ্চলের বাণিজ্যিক সম্পর্ক আগে থেকেই ছিল। সুতরাং শুধু অন্তর বাণিজ্য নয়, নিজেদের মধ্যেই শুধু বাণিজ্য নয়, বাইরের দেশের সাথেও, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলের সাথেও এই কর্ণ সুবর্ণ নগরের বাণিজ্যিক যোগাযোগ ছিল বলে জানা যায়। রাজনৈতিক পালাবদল, এই বিষয়টা কি না, বলছে যে শশাঙ্কের আমলে তো কর্ণ সুবর্ণ খুবই সমৃদ্ধ ছিল এবং এর সব দিক থেকে এটা একটা গুরুত্বপূর্ণ নগর বা প্রশাসনিক কেন্দ্র ছিল। কিন্তু পরবর্তীকালে শশাঙ্কের মৃত্যুর পর এই কর্ণ সুবর্ণ যে একেবারে ধ্বংস হয়ে গেছে হট করে, সেরকমটা নয়। দেখা যাচ্ছে যে কামরূপের রাজা ভাস্কর বর্মাও এই অঞ্চলটা দখল করেছিল এক সময়। এছাড়াও কিছু সময়ের জন্য এই কর্ণ সুবর্ণ নগরটা
জয়নাগ, নাগ সম্প্রদায়ের শাসক জয়নাগেরও রাজধানী ছিল। তাহলে শুধুমাত্র গৌড়ের শাসক শশাঙ্কের ছিল তাই নয়, আরও দুজনের দখলেই কর্ণ সুবর্ণ ছিল। একটা হচ্ছে রাজা ভাস্কর বর্মা, আর নেক্সট হচ্ছে জয়নাগ, নাগ সম্প্রদায়ের রাজা জয়নাগেরও রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে শশাঙ্কের পরবর্তী সময়ে কর্ণ সুবর্ণের গুরুত্ব তবে হ্রাস পেতে থাকে। যতটা সমৃদ্ধশালী হয়েছিল শশাঙ্কের সময়ে, যতটা এর সব দিক থেকে গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল, সেটা শশাঙ্কের মৃত্যুর পর তার গুরুত্ব অনেকটা কমে আসতে থাকে। আর এটা আর বলেছে এর পরবর্তীকালে, অর্থাৎ শশাঙ্কের মৃত্যুর পরবর্তীকালে, মোটামুটি ধরো সপ্তম শতকের পরবর্তীকালে এই নগরটার সম্পর্কে আর বিশেষ কিছু তেমন জানা যায়নি। এর ঐতিহাসিক উপাদান হিসাবে পাল ও সেন যুগের ঐতিহাসিক উপাদানগুলোতে, এর পরবর্তীকালে পাল সেন যুগের এই ঐতিহাসিক উপাদানগুলোতে এই গৌড়ের কথা বা গৌড়ের রাজধানী শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণের কথা আর খুব একটা জানা যায় না। নেক্সট, আচ্ছা, এরপরে রয়েছে পাল আমলের বাংলার শিল্প আর স্থাপত্যের পরিচয় দাও। শিল্প এবং স্থাপত্য কি বলেছে দেখো, শিল্পের ইতিহাসে বাংলায় পাল আমল, যেমন পাল সেন যুগে সাহিত্য চর্চাও আমরা সেন যুগে দেখলাম গুরুত্বপূর্ণ ছিল, তেমনি এখানে শিল্প স্থাপত্য গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ সব দিক থেকেই এই দুটো যুগের বিভিন্ন ক্ষেত্রে একটা সমৃদ্ধশালী হয়ে উঠেছিল। পাল আমলে বাংলার শিল্প স্থাপত্য কিরকম ছিল না, শিল্পের ইতিহাসে বাংলায় পাল আমল বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। বাংলার পাল যুগের শিল্পরীতিকে কি বলা হচ্ছে দেখো, প্রাচ্য শিল্পরীতি বলা হয়। ভাস্কর্য, স্থাপত্য, চিত্রকলা সব ক্ষেত্রেই এই যুগ ছিল একটা, এই যুগের নিদর্শন অনেক বেশি পাওয়া যায়, বা এই যুগটা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধশালী। বৌদ্ধ এবং জৈন স্তূপ, এখানে কি কি পাওয়া গেছে দেখো। প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল, বৌদ্ধ স্তূপ, জৈন স্তূপ। পাল আমলেও এই স্তূপ নির্মাণের রীতি দেখা যায়। এই আমলে স্তূপ নির্মাণের রীতিতে কিছু পরিবর্তনও লক্ষ্য করা যায়। কি রকম না, এই যুগের যে স্তূপগুলো ছিল, যে বৌদ্ধ জৈন স্তূপগুলো ছিল, সেটা অনেকটা শিখরের মতো দেখতে ছিল। আর এই যুগে নির্মিত স্তূপগুলির মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য নামও বলেছে, এটা হয়তো তোমাদের শর্ট কোশ্চেনও অনেক সময় চলে আসতে পারে, যে পাল সেন যুগের কয়েকটি উল্লেখযোগ্য বৌদ্ধ জৈন স্তূপের নাম লেখো। তাহলে কি কি হবে দেখো, একটা হচ্ছে বাংলাদেশের ঢাকা জেলার আশরফপুর, রাজশাহীর পাহাড়পুর, 3 নম্বর চট্টগ্রাম জেলায়, চতুর্থ হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামের বৌদ্ধ স্তূপ। এই কয়েকটা স্তূপের নামও কিন্তু মনে রাখবে, কারণ এটা শর্ট কোশ্চেনও চলে আসতে পারে, যে পাল ও সেন যুগের কোন কোন জায়গায় বৌদ্ধ জৈন স্তূপগুলো ছিল। এছাড়াও হচ্ছে বৌদ্ধ বিহার এবং মন্দির। বৌদ্ধ বিহার কি, ওই বৌদ্ধ ধর্মের যারা মঙ্ক রয়েছে তাদের হচ্ছে রেস্টিং প্লেস, ঠিক আছে, উপাসনা কক্ষ বা রেস্টিং প্লেস, তাদের বিশ্রাম নেওয়ার স্থান, সেটা হচ্ছে বৌদ্ধ এই বিহারগুলো। এবং বিভিন্ন মন্দিরও এই সময় নির্মাণ হয়েছিল। তাহলে বাংলা স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন ছিল পাল আমলে নির্মিত বিভিন্ন বৌদ্ধ বিহারগুলি। এই বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান এবং জ্ঞান চর্চার কেন্দ্র, ঠিক আছে। যেমন বিভিন্ন ছিল তোমার বিক্রমশীল মহাবিহার, তারপর হচ্ছে নালন্দা মহাবিহার ইত্যাদি বিভিন্ন ছিল। পাল আমলের উল্লেখযোগ্য এই যে দেখো বিহারগুলির মধ্যে দিয়েই দিয়েছে, পাহাড়পুরের সোমপুর, ওদন্তপুরের বৌদ্ধ বিহার, মন্দিরগুলির মধ্যে আর মন্দিরগুলির মধ্যে হচ্ছে সোমপুর বিহারের বিভিন্ন মন্দিরগুলো উল্লেখযোগ্য ছিল। তাহলে বিভিন্ন বৌদ্ধ বিহারের নামগুলো মনে রাখতে হবে এবং কয়েকটা বৌদ্ধ জৈন স্তূপের নামও মনে রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের লং কোশ্চেনের পাশাপাশি শর্ট কোশ্চেনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এই হচ্ছে পাল আমলের শিল্প স্থাপত্য। তারপর রয়েছে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, খলিফা ও খিলাফত কি, দুটো প্রশ্ন একসাথেই রয়েছে। তাহলে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, তিনটে শক্তি, পাল, প্রতিহার আর রাষ্ট্রকূট। পাল, প্রতিহার আর রাষ্ট্রকূটের মধ্যে। কেন হয়েছিল না, কনৌজ অঞ্চলকে দখল করা নিয়ে। কনৌজ সেই সময় নদীভিত্তিক সেখানকার ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসেবে বলো বা খনিজ সম্পদে সমৃদ্ধ একটা বেশ ব্যবসার দিক থেকে, বাণিজ্যের দিক থেকে, কৃষি, অর্থাৎ সব দিক থেকে বলতে পারে অর্থনৈতিক দিক থেকে খুবই সমৃদ্ধশালী একটা নগর ছিল। সুতরাং ওই অঞ্চলটাকে যে দখল করতে পারবে সে আর্থিক দিক থেকে অনেক বেশি এগিয়ে যাবে। সেই জন্য পাল, প্রতিহার আর রাষ্ট্রকূটদের মধ্যে এই কনৌজ অঞ্চলটাকে দখল করা নিয়ে একটা লড়াই হয়। যে এই তিনজনের, এই তিন শক্তির, এই তিন জোটের যে লড়াই, সেটাই হচ্ছে
ত্রিশক্তি সংগ্রাম নামে ইতিহাসে পরিচিত। হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতে প্রাধান্য স্থাপনের উদ্দেশ্যে এই যে বাংলার পাল, মালবের গুর্জর প্রতিহার আর দাক্ষিণাত্যের যারা রাষ্ট্রকূট বংশ কনৌজের দখলের জন্য লড়াই করেছিল। এই লড়াইয়ের ইতিহাসে এটাই হচ্ছে ত্রিমুখী বা ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। আর মনে রাখতে হবে কনৌজ অঞ্চলকে দখল করা নিয়ে তিন শক্তির মধ্যে লড়াই হয়েছিল। আর হচ্ছে এটা আদি মধ্যযুগে উত্তর ভারতের রাজধানী বা প্রধান রাজনৈতিক ভরকেন্দ্র বলে মনে করা হতো এই কনৌজ অঞ্চলকে। নেক্সট ছিল খলিফা আর খিলাফত কি। দেখো, খলিফা আর খিলাফত, হযরত মোহাম্মদের মৃত্যুর পর তার যে চারজন উত্তরসূরি, কারণ খলিফা শব্দের অর্থটাই দেখো, খলিফা শব্দের অর্থই হচ্ছে প্রতিনিধি বা উত্তরসূরি। আর হযরত মোহাম্মদ তার জীবদ্দশায় কোনো উত্তরসূরি নির্বাচন করে যাননি, তাই তার মৃত্যুর পর যে সমস্ত প্রধান চারজন তার যে সঙ্গী বা অনুগামী বা অনুচর যারা ছিলেন তাদেরকে মুসলমানদের নেতা, মানে হযরত মোহাম্মদের পর কারা এই মুসলমান ধর্মটাকে বা ইসলাম ধর্মটাকে এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়ে কোনো নেতা নির্বাচন তিনি করে যাননি। সে কারণে তার যারা বিশ্বস্ত অনুচর ছিল, তার যে চারজন সঙ্গী ছিল, তাদেরকে নেতা হিসাবে নির্বাচন করা হয়। এই যাদেরকে নেতা হিসাবে নির্বাচন করা হয় তাদেরকেই বলা হচ্ছে খলিফা, অর্থাৎ হযরত মোহাম্মদের প্রতিনিধি বা উত্তরসূরিরাই হচ্ছে খলিফা নামে পরিচিত। আর এটাও লিখে দিতে হবে যে আরবি ভাষায় খলিফা শব্দের অর্থই হচ্ছে প্রতিনিধি বা উত্তরসূরি। তার মৃত্যুর পর একটি জনসভায় একদিন আবু বকরকে প্রথম খলিফা নির্বাচন করা হয়। এইভাবে হচ্ছে আবু বকর, ওসমান, উমর এবং আলী, শেষ খলিফা হচ্ছে আলী, চারজন সঙ্গীর মধ্যে ছিলেন। লাস্ট হচ্ছে খিলাফত। খিলাফত কি না, ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়েছিল সেই অঞ্চলটাকে বলা হতো দারুল ইসলাম। সেই অঞ্চলটাকে কি বলা হতো? দারুল ইসলাম। ইসলাম ধর্মের যে ক্ষমতা বা ইসলাম ধর্মের যে বিস্তার যে সমস্ত অঞ্চলগুলোতে হয়েছিল সেই অঞ্চলগুলোকে বলা হতো দারুল ইসলাম। আর খলিফা হলেন ওই দারুল ইসলামের নেতা, অবশ্যই, কারণ তারাই হচ্ছে তাদেরকেই তো নেতা হিসাবে নির্বাচন করা হয়েছে। হযরত মোহাম্মদের পরবর্তী সময় ইসলাম ধর্মকে প্রচার প্রসারের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাহলে ওই দারুল ইসলাম হচ্ছে সেই স্থানটা যেখানে হচ্ছে এই ইসলাম ধর্মের প্রচার প্রসার ঘটেছিল, সেই সমস্ত অঞ্চলগুলো। আর তার নেতা ছিলেন হচ্ছে এই খলিফা। এই খলিফার এই অধিকৃত এলাকাকে বলা হতো খিলাফত, অর্থাৎ খলিফার ওই দারুল ইসলামের যে অঞ্চলগুলো তারা অধিকার করেছিল, যেখানে ইসলাম ধর্মের প্রচার প্রসার ঘটেছিল, সেই অঞ্চলগুলোকে বলা হতো খিলাফত। আচ্ছা, তাহলে আজকে এগুলোই রয়েছে তোমাদের 3-এর 2টো প্রশ্ন আর 5-এর। এর মধ্যে হচ্ছে কর্ণ সুবর্ণটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আর হচ্ছে ত্রিশক্তি সংগ্রামটাও গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়, তাই এই প্রশ্নগুলো ভালো করে পড়বে তোমরা। আর একটা হচ্ছে এই যে এটা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চায় পঞ্চরত্নের কথা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের বিভিন্ন মডেলগুলোতে বারবার রিপিট হচ্ছে, তাই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে পঞ্চরত্ন কাদের বলা হতো, হ্যাঁ, কারা কারা ছিলেন পঞ্চরত্ন। আর সেই পঞ্চরত্নদের লেখা যে কাব্যগুলো, জয়দেবের গীত গোবিন্দম, ধৈর, পবনদূত, এই কাব্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো তোমরা পড়বে। তাহলে আমরা কমপ্লিট করলাম আজকে মডেল কোশ্চেন পেপার 5টা। নেক্সট ডে আমরা আবার কন্টিনিউ করব। তোমরা আগের মডেলগুলো রিভিশন করবে এবং যে প্রশ্নগুলো হচ্ছে তোমাদের বারবার রিপিট হচ্ছে সেই প্রশ্নগুলোকে অধিক গুরুত্ব দিয়ে পড়বে, ঠিক আছে? চলো, তো আজকের এখানেই শেষ করলাম। পরের দিন আমরা পরের মডেলটা করব, নেক্সট মডেলটা। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।